তো আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি রাতের আড্ডায়। তো আজকে আমাদের টিমমেট শুভ, সে কিন্তু আজকে একটা খুব ভালো গল্প আমাদের শোনাবে। তো চলো তার কাছে আমরা শুনি যে কি গল্প আজকে আমাদের শোনাবে। তো শুভ, তো আমাদের দর্শকদের তুমি বলো যে তোমার কি গল্প আছে। আজকে গল্পটা মেনলি আমার নিয়েই গল্পটা শুরু করছি। আমারই জীবনে ঘটে যাওয়া একটা গল্প। এবার সেটাকে ভূত বলবো না কাকতালীয় বলবো এটাতে আমার সন্দেহ আছে। এটা আমি চাই তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, তোমরা সেটাকে কি বলবে। তা জিনিসটা ঘটেছিল এরকম, আমাদের লকডাউন পড়েছিল। লকডাউনের ফার্স্ট লকডাউন যেটা ছিল 2019-20, তো সেকেন্ড লকডাউনের সময়। আর আমি প্রফেশনালি আমি ছবি আঁকাই। তো সেই সময় পরীক্ষা ছিল বাচ্চাদের, তো খুব অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয়েছে আমাকে। এদিকে টিউশন, এদিকে লকডাউন। তাও লকডাউনের মধ্যেও টিউশন করাতাম অনলাইনে, শুরু করেছিলাম সবে ফার্স্ট টাইম। তা টিউশনটা করতে করতে কি হলো, পরীক্ষাটা চলে আসলো বাচ্চাদের। পরীক্ষাটা দিচ্ছি, বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে খাতা দিয়ে আসলাম, এ করলাম সে করলাম, অনেক কিছু করেছি। তা সেই সময় যে বাড়িতে আমি গেছি, তা সেই বাড়ি একটা ইনসিডেন্ট ঘটেছে। ঘটনাটা হয়েছে, যে বাড়ি আমি ক্লাস করাই সেই বাড়ির দাদা ওই লকডাউনে তার কাজের ওখানে আটকে পড়ে। এবার আমি গেছি, গিয়ে আমি ক্লাস করাচ্ছি, করানো হয়ে গেছে, এবার চলে আসবো। তখন ওই যে গার্জিয়ান ছিলেন, মানে যে মহিলা ছিলেন বাচ্চাটার মা, উনি হঠাৎ করে ছুটে এসেছে কাঁদতে কাঁদতে আমার কাছে, যে শুভ আমাকে একটা ফোন করতে হবে। খুব কাঁদছে তিনি। তা আমি বললাম, কেন, কি হয়েছে, কাঁদছো কেন? বললো এরকম দাদার বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম কেন হঠাৎ করে এরকম কিছু? সঙ্গে সঙ্গে বললো যে পাশের বাড়ির একজন একটা খবরের কাগজ এনেছে, সেখানে ওই দাদার মতনই চেহারা থেকে শুরু করে হাইট থেকে শুরু করে সমস্ত কিছু একজনের মরে যাওয়ার একটা ঘটনা সেখানে এসেছে। ভালো কথা, সরি ভালো কথা নাই, এটাতে আমি খারাপ কথা, একটা দুঃখের জিনিস। তা সেখানে দাঁড়িয়ে আমি ফোন করলাম, সেই দাদার ফোনও সুইচ অফ। তার বন্ধুদের ফোন করা হলো, সব কিছু করা হলো, হয়ে টয়ে জানা গেল দাদার মোবাইলে চার্জ নেই। দাদা অন্য কারো মোবাইল রিসিভ করেছে, সে কথা বলল, যথারীতি সব ঠিকঠাক। আর আমিও মাথায়তে ওইটা নিয়েই বেরিয়েছি যে দাদা কিছু হয়েছে। এটা আমি পরে জানতে পেরেছি যে এই জিনিসগুলো ঘটেছে, কারণ আমারও সময়, লকডাউন চলছে, সময়ের মধ্যে আমাকেও ফিরতে হবে। তো আমি ফিরে আসছি। তার মাথার মধ্যে আমার তখন চলছে কি, যে দাদার হয়তো কিছু হয়েছে, ওই গার্জিয়ানের কিছু হয়তো হয়েছে। আমি তখনও এই জিনিসটা জানি না। হ্যাঁ বলো। দাদাটা কোথায় ছিল, তুমি কোথায় ছিল? দাদা সামথিং গোয়া এরকম জায়গায় ছিল। তাহলে অনেক দূরে ছিল। সে ওখানে কাজ করতো, ঠিক আছে, কাজের সোর্সে গেছিল। আমি আসছি, স্কুটি নিয়ে আসছি, আস্তে আস্তে আমাদেরই বাড়ির ঠিক 20 মিটার থেকে 40 মিটারের মধ্যে ঘটনাটা, একটা বাঁশবাগান আছে, খুব পুরনো বাঁশবাগান। আর সেইখানটাতে আমি শুনেছি প্রচুর প্যারানর্মাল ঘটনা ঘটেছে। আমার সাথে কখনো ঘটেনি সেই জায়গাতে, বাট আমি শুনেছি অনেক কিছু। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে বাঁশবাগান মানে কিছু একটা, মানে সামথিং কিছু একটা। সেইটা নিয়েও আছে অনেক ঘটনা, সেটা অন্য একদিন বলবো। বাট এই যে ঘটনাটা হচ্ছে সেটা, আমি ওরকম গাড়ি নিয়ে আসছি, গলি থেকে ঢুকলাম, ঢুকে একটা খুব বড় বাড়ি আছে, গলিতে ঢুকতেই ডান দিকে পড়ে। তা আমি বাড়িটাকে ক্রস করেছি, জাস্ট ক্রস করেছি। আর তার আগে বলে রাখা ভালো, বৃষ্টি হয়েছে, সে বিশাল বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে রাস্তা হচ্ছে বলে মাটি ফেলেছে, বালি মাটি,
এক এক জায়গায় গর্ত, এক এক জায়গায় জল জমে গেছে। আমি আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছি, আর সবে সবে বৃষ্টি হয়েছে তো খুব জল, চারিদিকে ব্যাং ট্যাং ঘুরে বেড়াচ্ছে, যেরকম হয় বর্ষাকালে যেরকম হয়। তা আমি ওই বড় বাড়িটাকে যে পার করলাম, পার করে একটা ছোট্ট আওয়াজ আমার কানে আসে। আওয়াজটা হচ্ছে কি, ভিজে জায়গায় যদি কোদাল দিয়ে কোপালে যেমন আওয়াজ হয়, থপ থপ থপ, এরকম 3-4 বার আমার কানে এসেছে। আমি গাড়ি একদম স্লো, আমার স্কুটি 10-এ চলছে, তার মানে কতটুকু স্লো, যেহেতু আমি চালাতে পারছি না, জল রয়েছে। এইবারে আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার মাথায় চলছে ওই টেনশনটা, দাদার কি হলো, স্বাভাবিক জিনিস, যতই হোক আমার গার্জিয়ান তো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মাথায় ওই চিন্তাটা, আমি এটা একদমই ভুলে গেছি। শুধু ওই কানে এসেছে, আর আমি তখনই সঙ্গে সঙ্গে ইন্ডিকেটরটা মেরেছি, মেরে দেখলাম কিছু নেই। ব্যাক ইয়েতে দেখলাম, লুকিং গ্লাসে আমি দেখলাম তো কিছু পাইনি, আমি আমার মধ্যে চলে এসেছি। আমি টেনশনে ছিলাম, বাড়িতে আসলাম, বাড়িতে এসে মার সাথেও কথা হলো যে মা এরকম এরকম বিষয় ঘটেছে। মা বললো দেখ, তারপর ফোন কর। তারপর আবার রাতে কথা হলো, তখনও ওনারা জানেন না, ওই দাদা ফোন ধরেনি তখনও। তারপরে আমি যেদিন ক্লাসে গেছি শুনি যে সব ঠিকঠাক, মানে দাদা পরে ফোন ধরেছিল, কথা হয়েছে, তারা ফিরবে, সেই নিয়ে অনেক কথাবার্তা হলো। তাই এর মধ্যে কি ঘটেছে, আমার 3 থেকে 4 দিন পরে জ্বর এসেছে। ঠিক আছে, আমি কিন্তু টোটালটা ভুলে গেছি যে ওই শব্দটা আমি শুনেছিলাম। এই 3 দিন 4 দিন পর থেকে জ্বরটা কিরকম হচ্ছে, সকালে আসছে চলে যাচ্ছে, দুপুরে আসছে চলে যাচ্ছে, রাতে আসছে, সেটা সকাল অবধি থাকছে, এরকম ভাবে জ্বরটা আসছে। এবার লকডাউনের মধ্যে আমরা কি করেছি, এর মধ্যে বলে রাখা ভালো, লকডাউনের মধ্যে আমরা টুকি টুকি করে বন্ধুরা দেখা টাক্কাত করেছি। শুভ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তা তুমি যখন জ্বরটা আসছিল, ওটা কি তোমার ওষুধে চলে যাচ্ছিল, না এমনি অটোমেটিকই তোমার আসছিল আর যাচ্ছিল? না, আমি তখনও ওষুধ খাইনি। আর আমার একটা খুব জিনিস আছে যে আমি হুট করেই কোনো ওষুধ খাই না, আমি আগে দেখি, 1 দিন 2 দিন না গেলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, এইবারে জ্বরটা আসছে চলে যাচ্ছে, খুব যত সামান্যই আসছে, কিন্তু আসছে, গাটা হঠাৎ করে ভার হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, আমি অত গুরুত্ব দিই। এইবারে আমার ওই বন্ধুর সাথে বসে কথাবার্তা বলছি, তা বলতে বলতে আমি হঠাৎ করে বলছি যে ভাই, দুপুরের দিকটাতে, যে ভাই দেখ তো গায়ে হাত দিয়ে আমার গাটা গরম কিনা। তা প্রথম দিনও দেখলো হ্যাঁ ভাই গরম আছে। আচ্ছা, সেকেন্ড দিনও দেখলাম ওই সেম টাইমে জ্বর আসছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ। সকাল রাতেটা আমি অত খেয়াল করিনি, কারণ ওয়েদারটা তখন বৃষ্টির মধ্যে, আমি আর ইয়ে করিনি। তৃতীয় দিনে যেই জ্বর এসেছে, ও আমাকে বলছে যে ভাই অনেক তো হলো, 3-4 দিন ধরে তো জ্বর বলছিস, তুই না কাজ কর, তুই ডাক্তার দেখ। যেহেতু করোনার মধ্যেখানে জ্বর প্রথম সিমটম, সেকেন্ড টাইম আমি কি করি, ওই মুহূর্তে না আমি একবার বদমাইশি করে যে সেই নিঃশ্বাস চেপে রেখে দেখতে হয় যে কাশি হচ্ছে কি হচ্ছে না, আমি সেগুলোও চেষ্টা করলাম, যেটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। তার মধ্যেও না ওই জিনিসটা আসেনি, কাশিটাও হয়নি আমার। তা আমি দেখলাম ঠিক আছে, তবুও দেখি। তারপর মাকে বলি যে মা আমার এরকম জ্বর আসছে। তো মা বলে ঠিক আছে আমি একদিন দেখি। এবার মা যেদিন দেখবে বলেছে, তার পরের দিন উঠে মা সকাল থেকে চেক করছে, জ্বর টর সবই ঠিকঠাক আছে, জ্বর আসছে। সেই দিন হলো সব থেকে বড় বিষয়। সেদিনের ঘটনাটা কি হয়, মা দুপুরবেলাতে যখন আমাকে ডাকতে আসে, চল বাবা স্নান করবি বলে, আমি উঠতে পারছি না, ঘর থেকে বেরোতে পারছি না। আমার মা আমার শরীর টেনে খাট থেকে নিচে নামাতে পারছে না, আমার শরীর এতটাই ভারী হয়ে গেছে, আর আমি নিজেও ওঠার মতো ক্ষমতা পাচ্ছি না, আমি উঠে স্নানটুকু করি। এরকম পরিস্থিতির মধ্যে কোনো রকমে তো টেনে হিচড়ে নামানো হলো, স্নান করা হলো, খেলাম, তারপরে বিকেলে ডাক্তার দেখালাম। এইবারে বিকেলে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে বললো আমিও 3 দিন দেখি। ওনারা জানে না যে আমার জ্বরটা কতদিন আগে থাকতে এসেছে, স্বাভাবিক। হ্যাঁ, আমি বলেছিলাম, তো উনি সেই বুঝে আমাকে ওষুধ দিয়েছে 3 দিন দেখালাম। আচ্ছা, এখানে বলে রাখি, সময়টা একটু হিসাব করো, আমি 3 দিন দেখেছি, মার জন্য 1 দিন 4 দিন,
আর ডাক্তার দেখছে 3 দিন, 4 দিন, 7 দিন। 7 দিন হয়ে গেল, জ্বর কমে না, উত্তর বেড়েই যাচ্ছে। এইবারে ডাক্তার অবাক যে কি হলো, ওষুধে কমছে না, তাহলে কি করো না। উনি আবার 3 দিনের ওষুধ দিলেন, দিয়ে বলেন দেখো কি হয়। তারা হয়তো সঙ্গে সঙ্গেই লিখে দিল যে 3 দিন পরে একেবারে প্রেসক্রাইব করে দিচ্ছি, হাবড়া আমাদের এখানে একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তুমি সোয়াব টেস্ট করবে, তারপর আমার এখানে আসবে, উনি বলে দিলেন। এইবারে এই করতে করতে তাহলে কদিন হলো? 7 আর 3 10 দিন। 10 দিনের মাথায়, তার আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আমি এই শব্দটা শুনেছি। এবারে এই করতে করতে মোটামুটি 12-14 দিন আমার মোটামুটি পার হয়ে গেছে। এইবারে সেদিন শুক্রবার ছিল, আমার মাকে একজন পাশের বাড়ির ঠাকমাই বলা যায়, তিনি বলছেন যে ছেলের জ্বর কমছে না। মা বলেছে 2-3 জনকে, তো যেরকম হয় গ্রামে টুকিটাকি, যে সবাই সাজেশন করতে আসে যে এটা হচ্ছে না এটা করো, এটা হচ্ছে না এই জিনিসটা খাও। তা আমার সাথেও তাই ঘটে। তো মা তাতেও কোনো কিছু করতে পারেনি। তারপরে উনি মাকে বলে, ছেলে কি কোনোভাবে ভয় পেয়েছে? আমার মা বলে, সেটা তো আমি জানি না, আমি শুনে দেখছি। মা রাতে খেতে খেতে খাওয়াতে খাওয়াতে, তখন আমার এমন বুঝি আমি নিজে খেতেও পাচ্ছি, শরীরে কোনো জোর নেই, কোনো বল নেই। এইবারে মা খাওয়াতে খাওয়াতে বলছে কি, তুই কি কোনোভাবে ভয় পেয়েছিস? আমি না তখন ওই জিনিসটা অতটা ক্যাজুয়াল ভাবে নিয়েছি, ওই জন্য মাথায় নেই। তা কিছুক্ষণ পরে আমি বলছি, হ্যাঁ আমি সেদিন এরকম গার্জিয়ানের বাড়ি এরকম সমস্যা হয়েছে, আমি আস্তে আস্তে না এরকম একটা জিনিস, কিন্তু ওটা ভয় পাইনি। আমি পিছন ঘুরে দেখিনি, লুকিং গ্লাসে আমি দেখেছি। মা বললো ঠিক আছে। তারপরের দিন শুক্রবার, আমাদের এখানে একজন আছেন, তিনি ঝাড়ায়, মানে কারোর ভয় লেগেছে বা পেট খারাপ হয়েছে বা এরকম কিছুতে ঝাড়ানো হয়। তো উনি মাকে নিয়ে যায়, ওই ঠাকমাটা মাকে নিয়ে যায়। তো বলে ঠিক আছে, আমি তো জ্বরে রয়েছি ঘরে। মার নাম্বার থেকে ফোন আসে সন্ধ্যাবেলা। ফোন আসলে মা দেখে গেছে, কিন্তু আমার তখন 102 জ্বর। 102 জ্বর চেক করে মা উঠে চলে গেছে যে তুই কিছুক্ষণ বস, আমরা আসছি। তো উনি ফোনটা করেন, মানে মার ফোন থেকে ফোনটা করেন, বলে যে তুমি কি করছো? আমি বলি আমি শুয়ে রয়েছি। তা বললো কোথায় শুয়ে রয়েছো? বলছে খাট। তা বলছে খাট থেকে নিচে নামো, পূব দিকে তাকিয়ে তুমি বাবু দিয়ে বসো, আসন করে বসো, আর আমি যা বলবো তুমি শুধু ফোনটা নামাবে না, তোমার কানে রেখে দিয়ে চুপচাপ শুনে যাবে। উনি যা বললেন আমি তাই করলাম, নামলাম, পূব দিকে মুখ করে বসলাম, বসে ফোনটা কানে দিয়েছি। রিকু তুমি বিশ্বাস করবে না, উনি বলার আগে কিন্তু আমার গা ধুম জ্বর, বললে যেটা 102 জ্বর। আমি বুঝতে পারছি না রীতিমতো। কানে মোবাইলটা দিয়েছি, ঠিক মিনিট 2 হবে না, ওই কানের থেকে শুরু করে রাউন্ড 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 সার্কেলে ঘুরতে ঘুরতে, পুরো মাথাটা ভ ভ করে ঘুরতে ঘুরতে না সারা শরীর নিমেষের মধ্যে বুম মেরে একদম আমার গাঢ় ঘাম দিয়ে উঠল। আচ্ছা, তুমি বিশ্বাস করবে না, আমি জানি না এটাকে কি বলা যায়, কিন্তু উনি কি বলেছেন আমি কিন্তু সেটা শুনিনি। মানে শুনিনি বলতে উনি এতটাই আসতে বলেছেন, কোনো আওয়াজ কিন্তু আমার কানে ঢুকেছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে এটা ঘটেছে। তারপরে আমি বললাম, তখন আমি একদম ফ্রি মনে হচ্ছে আমাকে। এতদিন মনে হচ্ছিল কি কেউ একজন জড়িয়ে ধরছে, মানে কেউ বেঁধে রেখেছে, আটকে রাখছে। মানে কোনো বাচ্চার পিছন থেকে গেলে যদি আমরা এরকম জড়িয়ে ধরি, একটা বাধা বাধা লাগে না, সেই রকম ফিল আসছে। এইবারে ওইটা যেন ছেড়ে গেল, অদ্ভুত সত্যি আমার কাছে সেই মুহূর্তের জন্য না এটা মানে অকল্পনীয় একটা ব্যাপার ঘটে গেল। এইবারে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। উনি বললেন বাবা কিছু নয়,
তুমি কিছু কি শুনেছিলেন? আমি না স্টক হয়ে গেলাম। আমি কিছু শুনেছিলাম, উনি কিভাবে জানলেন? সেটাই, উনি কিভাবে জানলেন? হ্যাঁ, এইবারে সঙ্গে সঙ্গে মাথায় আসলে আমার মা কি বলেছে। আচ্ছা, মা আসুক তারপরে জিজ্ঞাসা করবো। তারপরে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলেছিল আমি কিছু বলিনি, আমি বলেছি ছেলের জ্বর। আচ্ছা, তারপরে উনি আমাকে একটাই কথা বললেন যে তুমি যেটা শুনেছিলে, তুমি যদি একবার পিছন ঘুরে দেখতে অতটা অসুবিধা হতো না, তোমার ঘাটটা ঘোরানোর দরকার ছিল। ওসব কিছু না, তোমার মাথা থেকে বেরিয়ে গেছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি বিশ্বাস করবে না, ডাক্তার নিজে পার্সোনালি, যেহেতু করোনার টাইম, ডাক্তারেরও একটা পেশা, কারণ আমি ওনার কাছে গেছি, হ্যাঁ, তো ওনারও একটা পজিটিভ নেগেটিভের একটা টেনশন থাকবেই। তুমি বিশ্বাস করবে না ভাই, উনি নিজে আমাকে ফোন করেছেন, ফোন করে বলছে কেমন আছে শরীর। মাকে ফোন করেছে, আমি মাকে বলছি, ইশারা করে বলছি বলো ভালো, ঠিক আছে। শুক্রবার দিন রাতে আমি ওনার সাথে ফোনে কথা বলেছি, আর শনিবার দিন ডাক্তার ফোন করেছে। দুদিন সন্ধ্যের মধ্যে আমার আর জ্বর আসেনি, জ্বরই আসেনি। জ্বরই আসেনি, সোয়াব টেস্টও করতে হয়নি। অবাক কাণ্ড। অবাক কাণ্ড। এই টোটাল এই যে জিনিসটা আমি শুনেছিলাম, এই থেকে 15 দিনের মধ্যে আমি টানা জ্বরে ভুগেছি, পাক্কা 15 দিন। এবার তুমি ভেবে দেখো, লকডাউনের মধ্যে একটা ছেলে 15 দিন জ্বরে ভোগা মানে তাহলে কি পরিস্থিতি হতে পারে। সেটাই তো স্বাভাবিক জিনিস, সবারই ভয় লেগে যাবে করোনা হয়েছে কিনা। কিন্তু আমি কিন্তু টেস্ট করিনি তার মধ্যেও। উনি কি এমন করলেন আমি জানি না। ওই মানুষটা আমাকে শুধু একটাই কথা বললো, তুমি যেটা শুনেছিলে, তুমি যদি একবার পিছন ঘুরে দেখতে এত অসুবিধা হতো না, আর তুমি যেহেতু মাথা থেকে বার করে দিয়েছ, এই জন্য তোমার সাথে আরো বেশি ঘটেছে। তুমি যদি ওটাখানে দাঁড়াতে, দেখতে, বুঝতে, দেন তুমি বেরিয়ে আসতে, তোমার অত অসুবিধা হতো না। সেই দিন থেকে আমি ভেবেছিলাম যে কোনো জিনিস হোক আমি আগে দেখব। যদি ভূত হয়, আমি ভূতকে মানি না, কিন্তু বিশ্বাস করি যে আছে। মানি না কারণ আমি দেখিনি, আমি অনুভব করেছি। এইখান থেকে বলি, আমি অনুভব করেছি বলে ওনার ওই কথাটা আমার কানে বেজেছে, যে তুমি যদি দাঁড়াতে, দেখতে, বুঝতে, দেন তুমি বেরো। আর আমি সেই থেকে এই জিনিসটাকে পালন করি। এটা কিন্তু একটা শিক্ষা, একদম অবশ্যই। যে উনি যেটা বললো, মানে আমরা এবার থেকে তাহলে মনে রাখবো, কোনো কিছু দেখা মানে কোনো কিছু শুনলে আগে সেটা দেখবো। যেটা তোমার গল্প দিয়ে আমরা বুঝলাম, তাই তো? মানে আগে দেখো। সবাই বলে যে ভূত আছে, তো কেউ কি দেখেছে? কেউ দেখেনি, কেউ কিন্তু দেখেনি। সবাই একটা অনুভব থেকে বলে। উনি সেটাই আমাকে দেখালো, যে যেমন ভালো আছে তেমন খারাপ আছে, তুমি দেখো, আগে দেখে নাও। যদি তোমার সেরকমই হয়, যদি তোমার ঘাড়ের ওপরে সে চাপিয়েই তোমার ঘাড় মটকাবে, তাহলে তুমি দেখো, দেখে মটকাক, না দেখে ভয়তে কেন হবে, জীবন ছাড়বে। তো আমি সেই দিন থেকে আমি এই জিনিসটা মানি। তো ভালো লাগলো আজকের গল্পটা বলতে পেরে, আমার খুব ভালো লাগলো। আর আড্ডাটা কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, সবাই, প্রতিটা মানুষ কিন্তু আমরা কাজ করি, সবাই আলাদা আলাদা ভাবে কাজ করি, কর্মব্যস্ততায় থাকি। তার মধ্যখানে এই যে আড্ডাটা, এই যে শুরুটা, আমার খুব সত্যি, খুব মন থেকে বলি, ভালো লেগেছে। না লিখো, অনেক ধন্যবাদ শুভ তোমাকে। থ্যাংক ইউ। আরেকটা কথা বলে দিই, শুভ কিন্তু একজন শিল্পী মানুষ, যে আমাদের মধ্যে এই টাইমটা দিল, আর এত সুন্দর একটা গল্প আমাদের দিল, বললো। সত্যি শুভ, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে গল্পটা এখানেই আমরা স্টপ করছি। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমরা প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প হোক বা অন্য কোনো ভালো গল্প হোক, আমরা কিন্তু প্রতিদিন আমরা নিয়ে আসবো। তো চলো, সবাইকে আজকের জন্য টাটা। সবাইকে আজকের জন্য শুভরাত্রি।